মানে এগুলি কি ভাই? এত এত তেজ আপনাদের, এত শক্তি, এত অনুভূতি, আপনাকে সাহস, আপনাকে দেখা আছে। এই যে ফেভারেবল গভর্নমেন্ট আছে, নিজেদের গভর্নমেন্ট আছে, এই জন্য দল করে গিয়ে থানার ভিতরে গিয়ে মাইরা আসতে পারেন না, এটা বিরাট হেডআপ। আবার কেউ কেউ ফেসবুকে থেকে খুব খুশি হন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওরা তো আগে এরকম করতো, ওরা আগে এরকম করলে আপনারা করবেন? ওরা ওদের সময় করছে সেই জন্য আপনারা করবেন? আপনারা এসে ওদেরকে একই কাদায় মারবেন? আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, আপনারা ডিগ্রি পাশ করেছেন, আপনারা দেশের বড় বড় কলেজে পড়েন, আপনারা মহান আদর্শের কথা বলেন, আপনারা শক্তি, আপনারা বল, আপনারা ছাত্রদল এই কথা বলেন, এগুলি কি কাজ? এবং কথায় কথায় একটা লোককে আপনারা তার শারীরিক বৈশিষ্ট্য ধরে আপনি একটা কথা বলবেন, মানে এগুলি কি? এগুলি কাজগুলি কি? এবং যখন আপনারা তাকে কাউকে মারতে যান দঙ্গল করে, দল করে, তখন আপনাদের সাধারণ সম্পাদক, আপনাদের নেতা নেত্রীরা বললো আপনারা এটা শোনেন না। আপনারা কোনোভাবে আপনাদেরকে বোঝানো যায় না যে এই কাজটা আপনারা করতে পারবেন না। তোমার নেতার দেশে আইন নাই, তোমার নেতার দেশে পুলিশ কাজ করে না, তোমার নেতার এই ক্ষমতা নাই যে এইটার দিয়ে পুলিশে দিয়া বা আইন শৃঙ্খলার কাছে গেলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে এটা সমাধান হবে। তোমার দেশে এই আইন নাই। তোমার নেতা এত শক্তিহীন, এত ঠুটো জগন্নাথ যে তোমাদের গিয়ে সাহায্য করতে হয়। তোমাদেরকে সাহায্য করতে জানার নেতা পারবে না, এটা আমরা গিয়ে একটু সাহায্য করে আসি। বর্তমান প্রধানমন্ত্রীকে তার সন্তানকে জড়িয়ে কুৎসিত কুরুচিপূর্ণ একটি কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের এতটুকু সম্মান মান ক্ষুণ্ণ হয় নাই কিন্তু ওই কার্ডটার জন্য। যারা এই কার্ডটা বানিয়েছে, যারা এই কার্ডটা প্রচার বা করার কথা চিন্তা করেছে, তাদের রুচি নিয়েই মানুষ প্রশ্ন তুলেছে। একজন লোকও কিন্তু এই ব্যাপারটাকে সমর্থন জানায় নাই, এই কার্ডটাকে কেউ একটা ভালো বলে নাই। যারা এটাকে প্রচার করেছে, তৈরি করেছে, সমর্থন করেছে, তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বা তার পরিবারের মান একটু ক্ষুণ্ণ হয় নাই। তার পরিবারের বা প্রধানমন্ত্রীর মান ক্ষুণ্ণ করার জন্য এই কার্ডটা কোনো কোনো একটা বিবেচনায় আসতে পারে না। প্রধানমন্ত্রীর যদি কোনো মান ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটা কেন ক্ষুণ্ণ হয়েছে জানেন? সেটা ক্ষুণ্ণ হয়েছে আপনারা যখন তার মান রক্ষা করার কথা বলে, আপনারা যখন তার মান ক্ষুণ্ণ হয়েছে তাকে শাস্তি দেওয়ার কথা বলে আপনারা যখন এই কাণ্ডটি ঘটিয়েছেন তখন। এবং কথায় কথায় একটা মানুষকে বডি শেমিং করা, কার কোনটা কি। এবং আমি যখন বলি আইন হাতে তুলে নেবেন না, এটা সবার জন্য বলি, তখন আপনারা কি করেন জানেন? বই খাতা খুলে আমাকে শিখাইতে আসেন, সেলফ ডিফেন্স শিখান, আপনারা আমাকে শিখান চোখের সামনে অপরাধ ঘটলে তা প্রতিরোধ করতে কি কি করতে হবে। ভাই আপাতত একটু বোঝেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, পরেরটা পরে বুঝেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো শাস্তি, কোনো কিচ্ছু সেটা আপনি নিশ্চিত করতে পারবেন না, আপনি নিশ্চিত করতে হবে না। যদি এটাকে একটা রাষ্ট্র, একটা দেশ, আপনার সরকারের যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বিন্দু মাত্র কি বলবো, যেই কারণে তারা চেয়ারে বসছে সেইটা পালন করার বিন্দু মাত্র ক্ষমতা তাদের আসে, তাহলে এটা আপনারা করেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার আল্লাহর উপরে আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, সেই জন্য আপনি এই আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নিয়েন না। আপনার বলে না এটা কেউ করতে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু আবার পড়েন। আমারে পড়ালেখা না শিখায়া আপনি একটু পড়েন, আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা লেখা আছে, বলা আছে। আর যদি আলোচনা করেন, যদি দেখেন যে লেখা আছে যে না আপনার এইটা করতে হবে, আবার গিয়ে জিজ্ঞেস করেন। ঠিক আছে? আপনি আইন হাতে তুলে নিবেন না, পিরিয়ড। আর তাছাড়া অনুভূতির ব্যাপারটা একটু বলি। অনুভূতি সবকিছু নিয়ে আমরা এত সুপার সেন্সিটিভ হয়ে থাকি, এত যে সেন্সিটিভ হয়ে থাকি, এইটার কারণটা কি আসলে? আমি জানি এটার কারণ কি। আমি জানি যে আমি সুপার সেন্সিটিভ হইয়া আমার গলা উঁচা কইরা আমি একটা দল বা একটা দঙ্গল একসাথে করি। সেইটা কিরকম জানেন? আমার পজিটিভ জিনিস দেখায় না। মেকিয়াভেলি বা এরকম কোনো একটা মাথাওয়ালা লোক 500-600 বছর আগেই বলছিল যে আমাদেরকে কিন্তু এক করে না কোনো পজিটিভ জিনিস, আমাদেরকে এক করে হচ্ছে ঘৃণা,
আপনারা এটা ঘৃণার মাধ্যমে, মানে ওরে আমিও ঘৃণা করি, তুইও ঘৃণা করি, আয় সবাই মিলে গিয়ে একটা কথা কয়ে আসি, গালি দিয়ে আসি, মাইরা আসি, সুযোগ পাইলে পিঠে আসি, মাইরা ফেলে আসি, পরে দেখো কে মারছে কে উঠেছে এটা জানি না, সবাই মিলে জাগ্রত জনতা, বিদ্রোহী জনতা, উমুক ধর্মপ্রাণ জনতা, তৌহিদি জনতা, এগুলি আমরা গিয়ে বলে দিব পরে। ভাই এই যে এখন আবার একটা শুরু হয়েছে, এখন আবার একটা কি শুরু হয়েছে জানেন? এখন একটা শুরু হয়েছে হচ্ছে একটা শব্দরে ঘিরা, এক ধরনের সার্কাস শুরু হয়েছে। আসেন আমার বোর্ডটাতে আসেন, দেখাই আমি আপনারে। মানে মানে শব্দটা কি নিশ্চয়ই এতক্ষণে বুঝছেন, তাও একটু বলে দিই। শব্দটা হলো গুপ্ত। আমাদের প্রত্যেকের জীবনে কিছু প্রকাশ্য জিনিস আছে, কিছু প্রকাশ্য বিষয় আছে, কিছু গুপ্ত বিষয় আছে। প্রকাশ এবং গুপ্তের এই যে কোনো সময় কোনোটা প্রকাশ, কোনো সময় কোনোটা গুপ্ত, কোনো সময় প্রকাশ এবং গুপ্ত দুইটাই একসঙ্গে আসে, এইটাই মানুষের জীবন। মানুষের জীবনের মধ্যে আমাদের সবকিছু প্রকাশিত না, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস গুপ্ত, কিছু কিছু জিনিস প্রকাশিত। দার্শনিক আলাপ শুনে আপনাদের লাভ নাই। আপনাদের যেটা হয় সেটা হলো কোনো না কোনো ভাবে আপনারা ব্যাপারটা একটা অনুভূতির মধ্যে আনেন। অনুভূতির মধ্যে আনতে আনতে এটা এত জনপ্রিয় হয়। এইটা এই যে আমি আগে একটু বলছিলাম না যে কোন এক মহাজন বলছিল যে ঘৃণা আমাদের এক করে রাখে। এই যে গুপ্ত বললে আমার গায়ে ফোসকা পড়ে, আপনার গায়ে ফোসকা পড়ে, ওর গায়ে ফোসকা পড়ে, তার গায়ে ফোসকা পড়ে, এইটা দিয়ে আপনারা আসলে একটা দল হইলেন। আবার এই যে ফোসকা ফালানো যায় এইটা দেখা আপনাদের আবার খুব মজা লাগতে শুরু করলো। আপনারা দেয়ালে দেয়ালে লিখতে শুরু করলেন গুপ্ত অমুক, গুপ্ত নিয়ে বিভিন্ন রকম স্লোগান, এই সেই। এইটা করতে গিয়ে আপনারা চট্টগ্রামে একটা কলেজে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি পর্যন্ত করলেন। সিরিয়াসলি ভাই, আপনার কেউ গুপ্ত বললো, আপনি মারামারি কাটাকাটি করলেন, তারপর আপনি যখন চ্যালেঞ্জ করতে গেলেন তখন আপনারা আবার এটা নিয়ে হাসাহাসি করতে থাকলেন। সিরিয়াসলি। তো মানে আমি যদি মনে করি আজকে দেখেন তারেক সাহেব এবং শফিক সাহেব দুজনেই বলতেছেন যারা তাদেরকে গুপ্ত বলে তারা যদি আমাকে এসে গুপ্ত বলে তাহলে কি আমার এটা লজ্জা লাগবে না? উনি আবার লজ্জা পাচ্ছেন। উনি বলতেছেন, তারেক সাহেব বলতেছেন যে যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। বিভ্রান্ত করার চেষ্টা আবার কেমনে করে? কি বিভ্রান্ত করার চেষ্টা করে? বিভ্রান্তি কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী? কি বিভ্রান্ত করার চেষ্টাটা করবে? আর শফিক সাহেব আপনি তো লজ্জা পেলেন কেন? বিভ্রান্ত করার চেষ্টা করবে, যাকে বলে দিবে গুপ্ত তোমরা, তাতে আপনাকে তো এত 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 লজ্জা কেন লাগলো? যারা নিজেরা গুপ্ত থেকেছে তারা যদি আমাদেরকে গুপ্ত বললে তাহলে আমাদের অনেক মানে তাই কেমন লাগবে বলেন? ঘটনা কি? এবং এটার জন্য মারামারি কাটাকাটি করতে হবে? মানে যে কোনো জায়গায় গুপ্ত শব্দটা আপনি দেখবেন, সেই জায়গাতে আপনি এটা বুঝে যাবেন এটা ছাত্রদল করেছে, তারপর এটা আপনার প্রতিবাদ করবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে মানে যে কোনো জায়গায় গুপ্ত লেখা দেখলে আপনারা এরকম প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার পরে তারপর আপনি একটা মারামারিতে জড়াবেন। জিজ্ঞেস করলে আবার বলবেন যে আপনারা দাবি করবেন গুপ্ত নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনারা ছাত্রদলের দখলদারি ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়েছেন। এই গুপ্ত কথাটা কেন আপনাদের এত বেশি লাগে জানেন? গুপ্ত কথাটা আপনাদের বেশি লাগে হচ্ছে এই কারণে, আপনাদের এক ধরনের আসে না, নিজের মনের পাপে আপনারা কেমন জানি একটু মানে যে কোনো অনুভূতির ক্ষেত্রে এই কথা সত্য, কোনো একটা অনুভূতি যদি আপনার কাছে প্রকট বা প্রকাণ্ড হয়ে ওঠে তাহলে এটা কারণ অনুসন্ধান করলে আপনারা দেখবেন যে এইটার সাথে কোনো না কোনো একটা পাপ বা পাপের ধারণা আপনাদের সঙ্গে জড়িত। সেগুলি কি জানেন? সেগুলি হচ্ছে আপনারা যখন ছাত্রলীগে মিশেছিলেন বা অন্য কোনো দলে মিশেছিলেন, যেহেতু তারা আপনাদের দলকে নিষ্পেষণ করতে করতে নিষিদ্ধ করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল, আপনারা প্রকাশিত হতে পারতেন না। সেই সময় আপনারা এমন অনেক কাজ করেছেন যে কাজগুলো আপনাদের সঙ্গে যায় না। ছাত্রলীগের সাথে মিশে দঙ্গলবাজি করেছেন। সেই দঙ্গলবাজির সময় আপনারা যে বেশি ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য বড় বড় অন্যায়ের কিছু মানে আপনারা করেছেন। সেই জন্য গুপ্ত বললে আপনাদের লাগে। আপনাদের গুপ্ত যদি হইতে হচ্ছে এরকম যে আপনারা ঠিক একটা ছাত্রলীগের কথা বলে বা অন্য কোনো একটা সংগঠনের কথা বলে আপনারা আপনাদের মতো আছেন, আপনারা কোনো ধরনের কোনো মানে আছে না, কেউ বলে থাকেন যে নতুন ধর্ম যদি আপনি কোনোটা নেন তখন আপনি সেইটাকে আরো বা যদি লুকায় থাকেন তাহলে আপনি সেইটা বেশি করে প্রমাণ করতে চেষ্টা করেন যে না আপনি তাদের দলেরই অংশ।
যেমন ধরেন আপনি যদি এখন কোনো খ্রিস্টান দলের সঙ্গে মিশে যান, আপনি অনেক 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 শুকর খেয়ে মাংস খেয়ে আপনি প্রমাণ করতে চাবেন যে আপনি আসলে মুসলমান না, আপনি আসলে খ্রিস্টান, তাই না? মানে আপনাদের কাছে কি এইরকম কোনো মানদণ্ড, এরকম কোনো দাঁড়িপাল্লা, এরকম কোনো কিছু কি আছে যে ওইটার মধ্যে আপনারা বসাই দিবেন একজন ছাত্রলীগের লোকরে, তারপর একটা বাটখারা দেওয়া মাইপা বুঝবেন যে তার কোনো অপরাধ নাই বা নিরপরাধ সে? আসে এরকম? তাহলে আপনারা বলেন কেন এই কথা? আপনি এটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনি যে কথা বলছেন জনাব নাহিদ ইসলাম, এই কথা যদি আপনি না বইলা অন্য কোনো দল, অন্য কোনো দলের নেতা, অন্য কোনো দলের কর্মী, অন্য কোনো দলের বড় সাহেব কেউ যদি বলতো, তাহলে আপনারা কি বলতেন? যখন করছে তখন কি বলছেন? আপনারা বলেন নাই যে এই বিএনপিতে এই আওয়ামী লীগের লোকজন সব একসাথে যাচ্ছে, আওয়ামী লীগের লোকজনরা সব বিএনপিতে যোগ দিচ্ছে, বিভিন্ন জায়গায় আপনাদের কাছে খবর আসে, বিভিন্ন জায়গায় বলেন নাই। এখন আপনাদের দলে যোগ দিলে নিরপরাধ হয়ে যাবে, বা নিরপরাধ আওয়ামী লীগ হলে আপনাদের এখানে যোগ দিতে পারবে, তাই না? আপনাদের আমি ধইরা নিলাম এখন পর্যন্ত আপনাদের কাছে নিরপরাধ মাপার কোনো নিক্তি নাই। যদি থাকে আমার দেখায়েন, তাহলে আমি কি এইটা ধরে নিতে পারি না যে আপনার দলে যোগ দিলেই যে কেউ নিরপরাধ হয়ে যাবে? ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপনাদের দলে যোগ দিলে আপনারা একটা মানে কিরকম বলবো, যে এরকম একটা মেশিন আবিষ্কার করছেন না, যে মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে এই যে সবকিছু ফকফকা ঝকঝকা হয়ে বাইরবে। আপনাদের দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়ায় বললেন যে ওই ইউএনও মহোদয়ের গাড়ি আছে, সরকারি অন্যান্য অফিসারদের গাড়ি আছে, কিন্তু আমি কি বলে যে আমি সংসদ সদস্য, আমার কোনো গাড়ি নাই, গাড়ি থাকলে একটা গাড়ির ব্যবস্থা করা গেলে আমার ভাড়া গাড়ি করে গিয়ে লজ্জা করে, তারপর একটা সংসদ সদস্যের একটা গাড়ি থাকলে তাহলে আমি ওইখানে করে এটা যাইতে পারতাম। সবাই মানে বিরোধী দলের সবাই হাত টেবিলে হাত চাপড়ায়, টেবিল চাপড়ায় এটাতে আবার সমর্থনও দিচ্ছে। জামাতের আমির এই কথাও বলছেন, ছোটরা কিছু চাইলে বড়রা তো সেটার পাশেই থাকবে। প্রথম কথা, এই কথাটা দেখার কয়েকটা দিক আছে। দিক নাম্বার 1, আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে অবশ্যই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা গাড়ি পান তাদের অনেক উপরে, তাদের সাথে আপনার কোনো তুলনাই হয় না জনাব হাসনাত আব্দুল্লাহ। আপনি তারা গাড়ি পাবে বলে আপনি গাড়ি পাবেন কিনা সেই তুলনা হয় না। আপনি জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিত্ব আদেশের মধ্যেই আছে আপনি কি পাবেন কি পাবেন না। আপনাকে 70,000 টাকা যাতায়াত ভাড়া দেওয়া হয়, আপনি নিজের মুখে আপনারা সবাই মিলে বলেছেন, আপনার পরের দিন আবার আপনাকে ব্যাখ্যাও দিতে হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় ভুল দিয়েছে যে আপনি নাকি ট্যাক্স ফ্রি গাড়ি তখনও চান না, এখনো চান না। ট্যাক্স ফ্রি চান না, সরকার থেকে একটা গাড়িই চান কেন? সরকার থেকে গাড়ি চান কেন? কারণ হচ্ছে যে আপনার নিচে যারা আছে, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যারা নিচে, যারা অনেক নিচে আপনার অবস্থান করে, তাদের গাড়ি আছে, আপনার গাড়ি নেই। ভাই আপনার গাড়ি থাকার কথা না। আপনি এলাকায় গাড়ি দিয়ে চলাফেরা করার জন্য সরকার আপনার দায়িত্ব দিবে, ব্যাপারটা এরকম না। আপনি কি জানেন এমপিত্ব আপনার পেশা না? আপনি কি এই কথা জানেন যে এমপিত্ব আপনার চাকরি না? জনপ্রতিনিধি হিসাবে, জনগণের একজন হিসেবে গিয়ে আপনি সেখানে যায় আমাদের কথা বলেন, সেই জন্য আপনি কি কথা জানেন যে এমপি যে আপনার চাকরি না, এমপি যে আপনার পেশা না, এটার মধ্যে যে পারিশ্রমিকের কোনো ব্যাপার নাই, সেটা কি আপনি জানেন? আপনাকে যাতায়াত ভাতা দেওয়া হয় যাতে আপনি যাতায়াত চলাফেরা করতে পারেন। আপনাকে যখন ঢাকা আসেন সংসদে, আপনার ঢাকায় আপনার বাড়ি না হলে, ঢাকার বাইরে সংসদ হলে আপনাকে কিছু ভাতাও দেওয়া হয়। কি দেওয়া হয় না দেওয়া হয় আপনি জানেন, কম বেশি কি না বেশি আপনারা বাড়ায় নেন, বিলারায় বাড়ায় নেন। তাই বলে টিএনওর গাড়ি আছে সেজন্য আপনার গাড়ি নাই, এই কথা আপনি বলতে পারেন না। আর আপনার কি মনে পড়ে জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি যে আমার অনুষ্ঠানে এসে বলছিলেন, আমি যে আপনাকে বলছিলাম যে আপনি গাড়ি কোত্থেকে চড়েন এখন, এত মানে আপনার মানে গাড়ি কোত্থেকে চড়েন এই কথাও বলি না, এত বেয়াদব আমি না। আপনাকে যথেষ্ট আদব কায়দা তমিজের সাথে জনাব হাসনাত আব্দুল্লাহ, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনাকে দেখা যায় এক এক দিন এক একটা গাড়ি আপনি চড়ছেন, সেইটার মানে সেটা কাদের গাড়ি, সেটা কার গাড়ি? আপনি তখন আমাকে বলেছিলেন, আমি কোট করছি জনাব হাসনাত আব্দুল্লাহ, যে আমার মতো নাকি শত হাজার খালেদ মুহিউদ্দিন আছে আপনাকে গাড়ি দেওয়ার জন্য। তারা কোথায় এখন জনাব হাসনাত আব্দুল্লাহ? তাদের থেকে গাড়ি নেওয়াটাকে আপনি বন্ধ করেছেন, কনসাস ডিসিশন তারা বন্ধ করেছে, কি হয়েছে? দ্বিতীয় প্রসঙ্গে আসি, আপনার গাড়ি লাগবে কেন এলাকায় যেতে? আরেকটা অকাজ হয়েছে, আপনার অকাজটা একটু পরে আসে। আরেকটা অকাজ হয়েছে হচ্ছে এই যে উপজেলায় আপনাদেরকে একটা বসতে জায়গা দেওয়া,
যেটাতে আবার 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 আপনি খুব হাততালি পাইছেন। খুবই অন্যায় হয়েছে। এমনিতেই বাংলাদেশের স্থানীয় সরকার শক্তিশালী না, এরপরে এই উপজেলা ভবনে গিয়া, উপজেলা প্রশাসনের মধ্যে গিয়ে আপনারা ঘাড়ের উপরে গিয়ে বসে থাকবেন। উপজেলা প্রশাসন কাজ করবে কেমনে? সংসদে আইসা হয় বলবেন আমার মানে আমাকে কথা বলতে দেয় না, আমাকে জানতে দেয় না। আর কথা বলতে গেলে আপনি বলবেন যে আমাদের গাড়ি হইলে ভালো হইতো। সো স্যাড। আমি 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 বলি জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনার সামনে অনেক সময় আছে, অনেক রাজনীতি করার সময় আছে, আপনি অনেক বুঝদারও মানুষ, অনেক বুদ্ধিমান, কিন্তু এই কাজটা আপনি ঠিক করেন নাই। এবং আপনি যখন এই কাজটা ঠিক করেন নাই তখন, এবং আজকে যখন বাংলাদেশে বিভিন্ন ধরনের না পাওয়ার কথা হয় যে আমি এইটা পাইলাম না, আমি ওইটা পাইলাম না, এইটা পাইলে ভালো হইতো, তখন আপনার এই যোগ করাটা, এই যে আপনি কি পাইলেন আর কি পাইলেন না, যোগ করাটা ভালো হয় না। এটা একটা স্যাড ঘটনা হয়েছে।